এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৮৬ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৮৬ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই ৪ নম্বরে বলা হয়েছে 2/১.25 ভাগটি কিভাবে করা যায় তা আলোচনা করি। অর্থাৎ এই যে ভাগ অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি, এই অঙ্কটিকে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি কিন্তু আমাদেরকে আলোচনা করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, চলো আমরা এটিকে একটু আলোচনা করার চেষ্টা করি, অর্থাৎ এটি একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমাদেরকে ৪ নম্বরে বলা হয়েছিল 2/১.25। আচ্ছা, এই অঙ্কটিকে আমরা কীভাবে করে সমাধান করব? আমরা কিন্তু এই 2কে ভাগ করব কত দ্বারা? ১.25 দ্বারা, তাই না? যার কারণে এই সংখ্যাটিকে কিন্তু আমরা শুরুতে লিখে নেব। আমরা লিখবো হচ্ছে শুরুতে 1.25 এবং আমরা কিন্তু এই যে 2 দেখতে পাচ্ছি, এই 2কে কিন্তু এইখানে অর্থাৎ মাঝে কিন্তু আমরা লিখে দেবো। এরপর উপরে একটি দাগ দিয়ে দেখো, আমরা যদি উপরে অর্থাৎ এই জায়গাতে যদি আমরা ভাগফলটিকে লিখি, এখন আমরা এটিকে যদি একটু সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা কি জানি? আমরা কিন্তু জানি যে এই যে ভাজকের ঘর, এই ভাজকের ঘরে কিন্তু কখনোই দশমিকটাকে রাখা যায় না, তাই না? এই দশমিকটাকে কি করতে হয়? একবার ডান পাশে নিয়ে আসতে হয়। এখন এই দশমিকটাকে যদি একদম ডান পাশে নিয়ে আসি, এখন এই ক্ষেত্রে দেখো আমাদের লক্ষ্য করতে হবে যে এই দশমিকটা যখন ডান পাশে আসবে তখন কয়টি ঘরকে টপকে ও ডান পাশে আসলো। যেমন দেখো, একটি ঘর, দুইটি ঘর, ও কিন্তু ডান পাশে আসতে গেলে এই 2টি ঘরকে টপকে কিন্তু ডান পাশে আসতে হবে, তাই না? ঠিক একই রকমভাবে এই যে 2 আমরা দেখতে পাচ্ছি, এই 2-এর পাশে কিন্তু একটি দশমিক রয়েছে। যদি এই দশমিকটা দেওয়া নেই, আমরা জানি 2 যেহেতু একটি পূর্ণ সংখ্যা এবং যে কোনো পূর্ণ সংখ্যার ডান পাশে কিন্তু একটি দশমিক থাকে, ঠিক আছে? এটি দেওয়া থাকলেও এখানে দশমিক রয়েছে, আর যদি দেওয়া না থাকে তাও কিন্তু একটি পূর্ণ সংখ্যার শেষে দশমিক থাকে। আচ্ছা, তাহলে এই দশমিক যেহেতু 2টি ঘরকে টপকে ডান পাশে আসবে, যার কারণে এই দশমিকটিও কিন্তু 2টি ঘরকে টপকে ডান পাশে চলে আসবে। আচ্ছা দেখো, আমরা যদি এই দশমিকটাকে এখানে নিয়ে আসি, দেখো 1 ঘর, 2 ঘর, 2 ঘরকে টপকে যেহেতু ডান পাশে এই পাশে দশমিকটা চলে আসলো, তাহলে এই দশমিকটাও কিন্তু এবার আমাদের 2 ঘরকে টপকে ডান পাশে নিয়ে আসতে হবে। কিন্তু এইখানে কিন্তু 2টি ঘর আমরা দেখতে পাচ্ছি না, কারণ এখানে কিন্তু কোনো সংখ্যা নেই। তাহলে আমরা কি করব? আমরা এই জন্য যে কাজটি করব সেটি হচ্ছে, এইখানে আমরা 2টি শূন্য আমরা কিন্তু এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? একটি শূন্য, 2টি শূন্য, এই 2টি শূন্যকে বসিয়ে তারপরে দশমিকটাকে এখানে আমরা নিয়ে আসবো, ঠিক আছে? এখন কিন্তু দশমিকটা এখানে আর থাকবে না। আমাদের যে কয়টি ঘরকে টপকাতে হবে সেই কয়টি শূন্য আমরা এখানে চাইলে ব্যবহার করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এখন এই যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এই 125 মিলে কিন্তু একটি পূর্ণ সংখ্যা হয়ে গেল। এখন কিন্তু এটি আর দশমিক ভগ্নাংশে নেই। এবারে আমরা এখানে পাচ্ছি 125 এবং এখানে পাচ্ছি 200, তাই না? এখন আমাদের এই 125 দ্বারা কিন্তু 200কে ভাগ করতে হবে। আমরা 125 দ্বারা 200কে কয়বার ভাগ করতে পারি? আমরা কিন্তু প্রথমেই একবার ভাগ করতে পারি। 125-একে 125, তাই না? আমরা এখানে শুরুতে লিখতে পারি হচ্ছে 1। দেখো, আমরা শুরুতে লিখতে পারি হচ্ছে 1 এবং 125-একে যেহেতু হয় 125, আমরা নিচে লিখতে পারি 125। 125-একে 125, তাই না? আচ্ছা, এবারে এই 200 থেকে যদি 125কে আমরা বিয়োগ করে দিই, দেখো তাহলে কত থাকে? আমরা জানি 0 থেকে কিন্তু 5কে বিয়োগ করা যায় না, কারণ 0 ছোট। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে অবশ্যই শূন্যটাকে অর্থাৎ উপরের সংখ্যাটাকে কিন্তু বড় হতে হয়, তাই না? এখন এই উপরের সংখ্যাটাকে আমরা কীভাবে করে বড় বানাতে পারি? দেখো, আমরা পাশের যে ঘর রয়েছে এই ঘরের কাছ থেকে আমরা 1কে ধার করে ওর কাছে নিয়ে আসবো। কিন্তু আমরা যখন পাশের ঘরে গেলাম, দেখলাম যে ওর কাছে রয়েছে 0, তার মানে কিন্তু ওর নিজেরই দেবার মতো কিছু নেই, তাই না? যার কারণে আমরা কী করবো? তার পাশের ঘরে চলে যাব। এইখানে যখন আসলাম তখন দেখলাম ওর কাছে রয়েছে 2, তাই না? এই 2 থেকে আমরা কিন্তু শুরুতে ওর কাছে 1 দেবো। দেখো, ও কিন্তু আগে ছিল 0, শুধুমাত্র 0 ছিল, তাই না? যখন এই 2-এর কাছ থেকে ওর কাছে আমরা 1কে নিয়ে আসলাম, তখন 1 পেয়ে ও কিন্তু এখন মোট হয়ে গেল কত? মোট কিন্তু হয়ে গেল 10, তাই না? 1 এবং 0 মিলে হয়ে গেল 10। এবারে ও কিন্তু এখন 10 হয়ে গেল। এখন কিন্তু এই 10 থেকে ওর কাছে 1 দিতে পারবে, তাই না? আচ্ছা, ও যদি ওর কাছ থেকে অর্থাৎ এই 10-এর কাছ থেকে 1 দিয়ে দেয়, তাহলে এই 0টা 1 পেয়ে কিন্তু এখন ও হয়ে গেল 10। ও আগে ছিল 0, এখন 1 পেয়ে ও কিন্তু হয়ে গেল 10, তাই না? এখন এই 10 থেকে কিন্তু 5কে আমরা বিয়োগ করতে পারবো। আমরা জানি 10 থেকে 5 চলে গেলে থাকে আমাদের আরও 5, লিখে দিলাম 5। এবারে এইখানে যে 0 দেখতে পাচ্ছি, এখানে কিন্তু 0 রয়েছে না বন্ধুরা? এখানে কিন্তু রয়েছে কত? এখন একটু আগে ছিল 10, তাই না? এই 10 থেকে কিন্তু আমরা ওর কাছে 1 দিয়ে দিয়েছিলাম, যার কারণে 10 থেকে 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 9। এবারে এই 9 থেকে কিন্তু নিচের 2কে আমরা বিয়োগ করব। 9 থেকে 2 চলে গেলে আমরা জানি থাকে হচ্ছে 7,
আমরা এখানে লিখে দেবো 7। এবারে এখানে আমরা দেখতে পাচ্ছি 2, কিন্তু এখানে কি 2 রয়েছে? না, এখানেও কিন্তু 2 নেই, কারণ 2 থেকে 1কে ধার করে দিয়েছিলাম ওর কাছে আমরা, তাই না? যার কারণে 2 থেকে 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 1, অর্থাৎ 1 থেকে নিচের 1কে বিয়োগ করলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না। আমরা এখানে পাচ্ছি কত? 75। এবারে আমরা কি করব দেখো, এবারে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই 75কেও কিন্তু আমাদের ভাগ করতে হবে 125 দ্বারা, তাই না? এখন 125 দ্বারা কি আমরা 75কে ভাগ করতে পারবো? পারবো না কিন্তু। তো যেহেতু আমরা 25 দ্বারা ভাগ করে 125 দ্বারা ওকে ভাগ করতে পারবো না, যার কারণে আমরা কি করতে পারি, আমরা এবারে যে কাজটি করতে পারি সেটি হচ্ছে এই যে উত্তরের ঘরে আমরা একটি দশমিক দিয়ে, এখানে একটি দশমিক দিয়ে, দেখো এখানে একটি দশমিক দিয়ে আমরা এই যে 75, এই 75-এর পাশে আমরা একটি শূন্য ব্যবহার করতে পারি। এখানে একটা দশমিক দিলাম, এই দশমিকের পরিবর্তে আমরা এখানে একটি শূন্য কিন্তু চাইলে ব্যবহার করতে পারি, ঠিক আছে? আমরা এখানে একটি শূন্য লিখে দিলাম। এখন দেখো 7 আগে ছিল 75, এখন কিন্তু হয়ে গেল 750, তাই না? আচ্ছা, এবার এই 750কে কিন্তু আমরা 125 দ্বারা ভাগ করতে পারবো। আমরা যদি একটু আলাদা জায়গাতে গুণ করে দেখি যে 125-এর সঙ্গে কতকে গুণ করলে 750 হয়, আমরা যদি একটু গুণ করি, দেখো আমরা যদি 125-এর সঙ্গে আমরা 6কে গুণ করে দেখি কত হয়। হ্যাঁ, তোমরা কিন্তু অনুমান করে গুণ করে দেখবে। দেখো 6 এবং 5কে গুণ করলে হয় 5 6 30, 5 6 হয় 30, তাই না? 30-এর শূন্যকে লিখলাম আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 3। 6-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 6 2 12, 12 এবং হাতের এই 3 মিলে হয়ে যায় 15। 15-এর 5কে লিখবো আমরা এবারে এইখানে, হাতে থাকে আমাদের এবারে 1, তাই না? আচ্ছা, এবারে 6-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 6 1 6, এবং এই 6-এর সঙ্গে যদি হাতের এই 1কে আমরা যোগ করে দিই, 6 এবং 1 মিলে হয়ে যায় 7, অর্থাৎ আমাদের কিন্তু মোট হয়ে গেল 750। দেখো এটির সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে, তাই না? তাহলে 125-এর সঙ্গে কতকে গুণ করে আমরা 750 পাচ্ছি? আমরা কিন্তু 6কে গুণ করে পাচ্ছি, যার কারণে 6কে লিখবো কিন্তু আমরা উত্তরের ঘরে, তাই না? এখানে আমরা লিখে দেবো 6, এবং 6 125 মিলে হয় হচ্ছে 750। এই 750কে কিন্তু আমরা লিখে দেবো নিচে 750। এখন এই উপরের 750 থেকে নিচে 750কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা যেহেতু নিচে 0 পেয়ে গেছি, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের এই ভাগটিকে করা হয়ে গেছে, তাই না? আমরা উত্তর পাচ্ছি কত? উত্তর পাচ্ছি 1.6। তো আমরা উত্তর দিয়ে লিখতে পারি হচ্ছে 1.6। দেখো কত সহজে আমরা এই অঙ্কটিকে সমাধান করে ফেললাম। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো এরপরে আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 5 নাম্বার বলা হয়েছে ভাগ করো। দেখো এখানে কিন্তু আমরা অনেকগুলো ভাগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? এখানে প্রত্যেকটা অঙ্ক যেহেতু একই রকম নিয়মেই সমাধান করতে হবে, যার কারণে আমরা এখান থেকে কিছু কিছু অঙ্ক চলো একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমাদের 5-এর 1 নাম্বার বলা হয়েছে 4.2 ভাগ 0.6, অর্থাৎ 4.2কে কিন্তু আমাদের ভাগ করতে বলা হয়েছে 0.6 দ্বারা, তাই না? তো আমরা আলাদা জায়গাতে ভাগ করে কিন্তু এই সমান সমান দিয়েছি কেন, আমি দেখো আমরা আলাদা জায়গাতে ভাগ করব, ভাগটা করে যে উত্তর পাবো, উত্তরটাকে কিন্তু এই সমানের পাশে আমরা লিখে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটিকে যদি একটু আলাদা জায়গাতে আমরা ভাগ করার চেষ্টা করি, দেখো আমরা প্রথমে লিখবো কিন্তু 0.6, আমরা লিখবো 0.6, 0.6, এরপর আমরা মাঝখানে রাখবো হচ্ছে 4.2কে, তাই না? এখন যদি আমরা এটিকে একটু ভাগ করার চেষ্টা করি, দেখো আমরা জানি কি, আমরা জানি কিন্তু ভাজকের ঘরে কখনোই দশমিকটাকে রাখা যায় না। এখন আমরা এই যে দশমিকটা দেখতে পাচ্ছি, দশমিকটাকে কোথায় নিয়ে যাবো? আমরা কিন্তু একদম শেষে নিয়ে যাবো, তাই না? তাহলে এই দশমিকটা যদি একদম শেষে চলে যায়, ও যে কয়টি ঘরকে টপকে এই শেষে চলে আসবে, এই দশমিকটাও কিন্তু সেই কয়টি ঘরকে টপকে ডান পাশে চলে আসবে, তাই না? আচ্ছা দেখো, এই দশমিকটা কিন্তু এই পাশে আসতে গেলে ওর মাঝখানে একটি সংখ্যা রয়েছে, অর্থাৎ এক সংখ্যাকে টপকে কিন্তু এই পাশে চলে আসলো। তাহলে দেখো এই দশমিকটা কিন্তু এখন এখানে নেই, ও এইখানে চলে আসলো, এবং যেহেতু এক সংখ্যাকে টপকেও এই পাশে চলে আসছে, যার কারণে কি করব আমরা, এই দশমিকটাও কিন্তু এক সংখ্যাকে টপকে ডান পাশে চলে আসবে। তাহলে এই দশমিক যখন এক সংখ্যাকে টপকাবে, তখন কিন্তু ও চলে আসবে এইখানে, তাই না? তাহলে এইখানে কিন্তু এখন আর দশমিক নেই, তাহলে এইখানে এখন হয়ে গেল 0.6, অর্থাৎ 0.6কে কিন্তু আমরা বলতে পারি শুধুমাত্র 6, এবং এইখানে হয়ে গেল কিন্তু 42, তাই না? এখন এই 6 দ্বারা যদি আমরা 42কে ভাগ করি, তাহলে কয়বার ভাগ করা যায়? আমরা যদি একটু 6-এর ঘরে নামতে পারি, 6 1 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, অর্থাৎ 7 বার কিন্তু ভাগ করা যাবে, তাই না? যার কারণে আমরা কী করবো, এই যে ভাগফলের ঘরে এখানে লিখে দেবো আমরা 7, অর্থাৎ 6 7 হয় 42, আমরা নিচে লিখে দেবো 42। এবার দেখো উপরের 42 থেকে নিচের 42কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। যেহেতু আমরা 0 পেয়ে গেছি, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি কি যে আমাদের ভাগ করা হয়ে গেছে। আমরা উত্তর পাচ্ছি কত? উত্তর পাচ্ছি শুধুমাত্র 7।
আমরা উত্তর দিয়ে লিখে দেব 7। দেখো কত সহজ। এরপর যেহেতু আমাদের দেখো আমি আগেও বলেছি প্রত্যেকটা অঙ্ক আমাদের একই রকম নিয়মেই সমাধান করতে হবে, যার কারণে আমি তোমাদেরকে কিছু কিছু অঙ্ক এখান থেকে সমাধান করে দেখানোর চেষ্টা করছি। আমরা যদি 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 5 নম্বরে বলা হয়েছে 0.48 ভাগ 0.6। তাহলে আমরা এটিকে যদি একটু সমাধান করার চেষ্টা করি। আচ্ছা, এর আগে দেখো আরেকটি বিষয়, আমরা যে এখানে যে উত্তর 7 লিখেছি আমরা কিন্তু এইখানে লিখবো না, হ্যাঁ, এটা আমরা আলাদা জায়গাতে করব এবং উত্তর যেটি পেয়েছি এটিকে কিন্তু আমরা এইখানে লিখে দেবো। ঠিক আছে, এই পাশে কিন্তু আমরা উত্তরটাকে লিখে দেবো, সমান চিহ্ন দিয়ে আমরা এখানে কিন্তু লিখে দেবো 7। এবার যদি এটিকে একটু ভাগ করার চেষ্টা করি, আমরা কি করব, শুরুতে লিখবো কিন্তু 0.6, আমরা লিখবো 0.6 এবং আমরা মাঝখানে লিখবো হচ্ছে 0.48। এবার যদি ভাগ করি, দেখো একই রকমভাবে আমরা জানি যে এই যে ভাজকের ঘরে কখনোই দশমিক রাখা যায় না। আমরা কি করব, এই দশমিকটাকে একদম ডান পাশে নিয়ে আসবো। তাহলে দেখো কতটি সংখ্যাকে টপকেও ডান পাশে চলে আসবে, এক সংখ্যা। দেখো মাঝখানে কিন্তু এক সংখ্যা রয়েছে, অর্থাৎ এক সংখ্যাকে টপকেও কিন্তু এইখানে চলে আসলো, তাই না? তাহলে এইখানে যে দশমিকটি এটিও কিন্তু এক সংখ্যাকে টপকে ডান পাশে চলে আসবে। তাহলে এই দশমিকটি এক সংখ্যা মানে 4কে টপকে কিন্তু এই জায়গায় চলে আসবে, তাই না? অর্থাৎ এই এখন হয়ে গেল 4.8। দেখো এখন হয়ে গেল 0.4.8। আচ্ছা, আমরা জানি কি একদম শুরুতে যদি শূন্য থাকে সেই শূন্যের কিন্তু কোনো দাম থাকে না, তাই না? যার কারণে কিন্তু আমরা এখানে এটিকে বলতে পারি 4.8। এবারে এইখানে আমরা দেখতে পাচ্ছি 0.6, তাহলে এটিকেও কিন্তু আমরা শুধুমাত্র বলতে পারি 6, কারণ এই শূন্যের কিন্তু কোনো দাম নেই, তাই না? এখন এই 6 দ্বারা যদি আমরা 4.8কে ভাগ করি, কয়বার ভাগ করা যায়? আমরা শুরুতে চেষ্টা করব যে দশমিকের আগে যে ঘরটি রয়েছে এটিকে 6 দ্বারা ভাগ করা যায় কিনা, ঠিক আছে? আচ্ছা, দশমিকের আগে রয়েছে শুধুমাত্র 4। এখন 6 দ্বারা আমরা 4কে কয়বার ভাগ করতে পারি? আমরা যদি 6-এর ঘরে নামতে পারি 6 একে 6, অর্থাৎ 6-এর সঙ্গে 1কেও যদি গুণ করি তাহলে হয়ে যায় 6 একে 6, মানে 4-এর চাইতে কিন্তু বড় হয়ে যায়। তাহলে 1 দ্বারা গুণ করলেও যেহেতু 4-এর চাইতে বড় হয়ে যায়, যার কারণে আমরা কত দ্বারা গুণ করতে পারি 6কে? আমরা কিন্তু 0 দ্বারা গুণ করতে পারি। কারণ কি, দেখো 0 দ্বারা 6কে গুণ করলে হয় 6 0 গুণে 0, এবং এই 0 কিন্তু 4-এর চাইতে ছোট, তাই না? আমরা জানি কি, আমরা জানি এমন সংখ্যা দ্বারা ভাগ করতে হয় যেন এই 4-এর চাইতে ছোট হয় অথবা 4-এর সমান হয়, তাই না? আচ্ছা, তাহলে একমাত্র 6-এর সঙ্গে 0কে গুণ করলে হয় 4 0 গুণে 0, মানে আমরা 4-এর চাইতে ছোট পাচ্ছি। হ্যাঁ, আমরা নিচে লিখে দিলাম 0। এবারে এই 4 থেকে 0কে বিয়োগ করলে কিন্তু 4ই থেকে যায়, তাই না? আমরা এখানে পাচ্ছি 4। এবারে দেখো আমরা এই পাশে যে 8 রয়েছে, 8-এর কাছে যদি যেতে চাই, অর্থাৎ 8কে যদি আমরা সরাসরি নিচে নামিয়ে আনতে চাই, তাহলে কিন্তু এখানে একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে কি, দেখো 8-এর আগে কিন্তু একটি দশমিক রয়েছে। এই দশমিকটাকে কিন্তু আগে আমাদের একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এখন আমরা এই দশমিকটাকে কী করতে পারি, এই দশমিকটাকে সরাসরি আমরা উত্তরের ঘরে নিয়ে যাব, এইখানেই আমরা দশমিকটাকে বসিয়ে দেবো। ঠিক আছে, দশমিকটাকে এইখানে আমরা নিয়ে নিলাম। এখন আমাদের এই যে 8 রয়েছে, 8টাকে আমরা সরাসরি নিচে নামিয়ে আনতে পারবো। আচ্ছা, যখন 8 নামালাম তখন হয়ে গেল 4 এবং 8 মিলে 48, অর্থাৎ এই 6 দ্বারা কিন্তু এবারে 48কে আমাদের ভাগ করতে হবে। আমরা যদি 6-এর ঘরে নামতে পারি, দেখো তো 6 দ্বারা 48কে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 6 8 48, অর্থাৎ 6-এর সঙ্গে 8কে যদি আমরা গুণ করি তাহলে হয়ে যায় 6 8 48, তাই না? অর্থাৎ 8 বার কিন্তু ভাগ যায়। আচ্ছা, এবারে এই 48 থেকে যদি নিচের 48কে আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। অর্থাৎ আমরা যেহেতু নিচে 0 পেয়ে গেছি, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি কি, যে আমাদের এই অঙ্কটিকেও ভাগ করা হয়ে গেল। আমরা উত্তর পাচ্ছি কত? উত্তর পাচ্ছি 0.8। আমরা এইখানে যে সমান চিহ্নটা দিয়েছি এইখানে আমরা লিখব 0.8। আশা করি তোমরা এই অঙ্কটিও খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে আমরা যদি এখান থেকে আরও কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 5-এর 8 নম্বরে বলা হয়েছে 0.09 ভাগ 0.03। আচ্ছা, তাহলে আমরা এটাকে কীভাবে সমাধান করতে পারি? আমরা কিন্তু শুরুতে লিখব হচ্ছে 0.03, তাই না? আমরা লিখব 0.03 এবং আমরা কিন্তু মাঝে লিখব 0.09, আমরা লিখব 0.09। এবার যদি ভাগ করি, দেখো আমরা জানি যেহেতু আমরা এর আগেও শিখেছি যে এই যে ভাজকের ঘরে কখনোই দশমিক রাখা যায় না। এই দশমিকটাকে আমরা কোথায় পাঠাবো? একদম ডান পাশে কিন্তু পাঠিয়ে দেবো, তাই না? তাহলে ডান পাশে পাঠালে ও কয়টি ঘরকে টপকে ডান পাশে আসবে? 1টি 2টি। দেখো 2টি ঘরকে টপকে যেহেতু ডান পাশে চলে আসলো, যার কারণে এই দশমিকটিও কিন্তু 2টি ঘরকে টপকে ডান পাশে চলে আসবে। দেখো 1 ঘর 2 ঘর, এই 2 ঘরকে টপকে কিন্তু এইখানে চলে আসবে। তাহলে এইখানেও কিন্তু এখন আর দশমিক নাই। তাহলে এবার আমরা এখানে কি পাচ্ছি? দেখো 0.03, অর্থাৎ এটিকে কিন্তু আমরা বলতে পারি শুধুমাত্র 3। কারণ কি? কারণ আমরা জানি আগে যে শূন্যগুলো থাকে সেগুলোর কিন্তু কোনো দাম থাকে না। তাহলে এখানে আমরা পাচ্ছি শুধুমাত্র 3 এবং এখানে পাচ্ছি 0.09, অর্থাৎ এটিকে কিন্তু আমরা বলতে পারি শুধুমাত্র 9, কারণ এই আগের শূন্যগুলোরও কিন্তু কোনো দাম নেই, তাই না? তাহলে এখানে পাচ্ছি 3 এবং এখানে পাচ্ছি 9। তাহলে 3 দ্বারা 9কে আমরা কয়বার ভাগ করতে পারি? আমরা যদি 3-এর ঘরে নামতে পারি, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 এ 9, অর্থাৎ 3 দ্বারা 9কে কিন্তু আমরা 3 বার ভাগ করতে পারি, যার কারণে উত্তরের ঘরে আমরা লিখবো হচ্ছে 3।
দেখো এখানে লিখবো 3 এবং 3 3 যেহেতু হয় 9, আমরা এই 9 এর নিচে লিখে দেবো 9। এবারে এই 9 থেকে 9কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমাদের কিন্তু এই ভাগটিকে দেখো কত সহজে ভাগ করা হয়ে গেল, তাই না? আশা করি এটিও তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। বন্ধুরা এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো আচ্ছা আমরা কিন্তু এখানে কি করবো, এখানে একটু সমান চিহ্ন দিয়ে আমরা কিন্তু এই জায়গাতে এই 3টাকে লিখে দেবো, যে উত্তরে আমরা যে 3 পাচ্ছি এই 3কে কিন্তু এখানে আমরা লিখে দেবো। এবার যদি আমরা আবারও বইয়ের কাছে লক্ষ্য করি, দেখো বন্ধুরা 5 নম্বরে বাকি যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো কিন্তু তোমরা নিজেদের মতো করে এই নিয়মটা অনুসরণ করে সমাধান করবে, ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের কাজ। এখানে প্রত্যেকটি অঙ্ক করাতে গেলে কিন্তু আমাদের এই ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমরা যদি এবারে আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো আমরা এখানে 6 নম্বরে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে উপরে নিচে ভাগ করো। অর্থাৎ আগের অঙ্কগুলো আমরা যেভাবে করেছি এই অঙ্কগুলো কিন্তু সেইভাবে আমরা করব না, আমরা কিন্তু এবারে উপরে নিচে ভাগ করব, ঠিক আছে? অর্থাৎ আমরা কিন্তু যেভাবে করে ভাগটাকে করব সেই ভাগটাকে কিন্তু সম্পূর্ণটা দেখাবো। আগে কিন্তু আমরা দেখাইনি, তাই না? আমরা শুধুমাত্র কি করেছি, আমরা কিন্তু একটু সমান সমান চিহ্ন দিয়ে উত্তর যা হয় সেটি পাশে লিখে দিয়েছি, কিন্তু এইবারে কিন্তু আমাদের সম্পূর্ণ ভাগটিকে উপরে নিচে করে দেখাতে হবে। তাহলে চলো এখান থেকে আমরা কিছু অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি 6-এর 1 নম্বরে বলা হয়েছে 4.5 ভাগ 1.5, অর্থাৎ 4.5কে কিন্তু ভাগ করতে হবে এবারে 1.5 দ্বারা, এবং এটিকে কিন্তু উপরে নিচে ভাগ করার কথা বলা হয়েছে, তাই না? যার কারণে আমরা এটিকে কীভাবে ভাগ করতে পারি, আমরা শুরুতে লিখবো 1.5, দেখো 1, আমরা লিখবো 1.5 এবং আমরা মাঝে লিখবো কি, আমরা মাঝে কিন্তু লিখবো 4.5, তাই না? এবার উপরে একটি দাগ দিয়ে উত্তরটাকে কিন্তু আমরা উপরে লিখবো, ঠিক আছে? আচ্ছা এটিকে যদি একটু সমাধান করি, দেখো আমরা জানি ভাজকের ঘরে কখনো দশমিক রাখা যায় না, এই জন্য এই দশমিকটাকে একদম ডান পাশে নিয়ে আসবো। দেখো এটিকে ডান পাশে আনতে গেলে ও কয় সংখ্যাকে টপকে ডান পাশে আসবে, একটি সংখ্যাকে টপকে কিন্তু ডান পাশে আসলো, তাই না? তাহলে দেখো এক সংখ্যাকে টপকে যেহেতু ডান পাশে আসলো, তার মানে এই যে দশমিকটা আছে ও কিন্তু এক সংখ্যাকে টপকে ডান পাশে চলে যাবে। তার মানে এক সংখ্যা বলতে কি বোঝায়, দেখো ও এখন রয়েছে এইখানে, এক সংখ্যা মানে 5কে টপকে কিন্তু এই পাশেও চলে আসবে, তাহলে এইখানে কিন্তু দশমিকটা চলে আসলো। তাহলে দেখো এইখানে আমরা পাচ্ছি কত, এখানে কিন্তু এখন মোট হয়ে গেল 15, 1 এবং 5 মিলে হয়ে গেল 15, এবং এইখানে হয়ে গেল 45। এবারে 15 দ্বারা যদি 45কে আমরা ভাগ করি, দেখো কয়বার ভাগ করা যায়, আমরা জানি 15 একে 15, 15 দুগুণ 30, 3 15 45, অর্থাৎ 15-র সঙ্গে 3কে যদি আমরা গুণ করি তাহলে হয় 3 15 45, তাই না? দেখো আমরা কিন্তু 15 দ্বারা 45কে ভাগ করে পাচ্ছি 3, তাই না? 3 15 হয় 45, এবারে এই উপরে 45 থেকে নিচের 45কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। তাহলে আমরা উত্তর পাচ্ছি কত, উত্তর পাচ্ছি কিন্তু 3। দেখো আমরা কিন্তু এটিকে এই সমাধানটিকে উপরে নিচে করে দেখিয়েছি, তাই না? তাহলে এবারে আমরা যে 3 পাচ্ছি উত্তর, আমরা উত্তর দিয়ে কি লিখে দেবো, উত্তর দিয়ে কিন্তু এই 3টাকে এখানে লিখে দেবো, আমরা লিখবো উত্তর 3। দেখো এটিও কিন্তু খুবই সহজেই সমাধান করে ফেললাম। এবারে 6 নাম্বারে যদি আমরা লক্ষ্য করি, আমি তোমাদেরকে আবারও বলে রাখি এখানে প্রত্যেকটি অঙ্কই কিন্তু আমাদের একই রকম নিয়মে সমাধান করতে হবে, হ্যাঁ? আচ্ছা এবার দেখো 6 নাম্বারটি যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 8.84 ভাগ 2.6, অর্থাৎ এই 8.84কে যদি আমরা এবারে 2.6 দ্বারা ভাগ করি, আমরা কি করব, শুরুতে লিখবো 2.6, আমরা লিখবো 2.6 এবং আমরা মাঝখানে লিখবো 8.84। এবার যদি ভাগটিকে করি, দেখো আমরা জানি যে এই দশমিকটাকে কিন্তু এখানে রাখা যাবে না, তাই না? ভাজকের ঘরে দশমিকটাকে এখানে রাখা যাবে না, এটিকে আমরা শেষে নিয়ে আসবো। দেখো কয় সংখ্যাকে টপকেও ডান পাশে চলে আসলো, এক সংখ্যাকে টপকে কিন্তু এই ডান পাশেও চলে আসলো, তাহলে এই দশমিকটাও কিন্তু এক সংখ্যাকে টপকে এইখানে চলে আসবে, তাই না? অর্থাৎ এই 8-এর পরে কিন্তু চলে আসবে। তাহলে এইখানে মোট হয়ে গেল কত, 2 এবং 6 মিলে হয়ে গেল 26, এবং এইখানে হয়ে গেল দেখো এখানে কিন্তু হয়ে গেল 88.4। তাহলে এবারে এই যে 88 আমরা দেখতে পাচ্ছি, এই 88কে কিন্তু আমরা এবারে 26 দ্বারা প্রথমে ভাগ করব, কারণ দশমিকের আগে রয়েছে 88। আমরা জানি দশমিকের আগের সংখ্যাকে কিন্তু আমাদের আলাদাভাবে প্রথমে ভাগ করে নিতে হয়, তাই না? এখন দেখো আমরা যদি একটু আলাদা জায়গাতে দেখি যে 26-এর সঙ্গে কতকে গুণ করলে 88 সবচাইতে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। দেখো আমরা কিন্তু অনুমান করে গুণ করব, ঠিক আছে? 26-এর সঙ্গে যদি আমরা 3কে গুণ করি দেখি কত হয়। দেখো 3 এবং 6কে গুণ করলে হয় 3 6 18, 18-র 8কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1। 3 এবং 2কে গুণ করলে হয় 3 দুগুণ 6, 6 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 7। তাহলে এখানে কিন্তু আমরা মোট পাচ্ছি কত, আমরা কিন্তু এখানে মোট পাচ্ছি 78, এবং এখানে রয়েছে কত 88, তাই না? এবারে আমরা যদি 26-এর সঙ্গে 4কে গুণ করি তাহলে কিন্তু এই 88-র চাইতে অনেক বড় হয়ে যাবে, কিন্তু আমরা জানি 88-র চাইতে ছোট সবচাইতে কাছের সংখ্যাটিকে আমাদের কিন্তু বের করতে হবে, তাই না? তাহলে আমরা কিন্তু বুঝতেই পারি যে 26-এর সঙ্গে 3কে গুণ করলে আমরা 88-র সবচাইতে কাছের সংখ্যাটিকে পেতে পারি। তাহলে যেহেতু 3কে গুণ করে আমরা 78 পাই, যার কারণে 3কে কিন্তু আমরা উত্তরের ঘরে লিখে দেবো, এখানে লিখবো 3 এবং এখানে আমরা 3 লিখবো, এবং
এই যে 78 পাচ্ছি, 78কে কিন্তু আমরা এইখানে লিখবো, তাই না? 88-র নিচে লিখবো আমরা 78। এখন দেখো এই 88 থেকে 78কে যদি বিয়োগ করে দিই, 8 থেকে 8 চলে গেলে থাকে 0, 8 থেকে 7 চলে গেলে থাকে 1। আমরা এখানে কিন্তু পাচ্ছি 10, তাই না? এবারে এই পাশে যে 4 রয়েছে, 4টাকে কিন্তু আমরা সরাসরি নিচে নামিয়ে আনবো, কিন্তু 4টাকে নিচে নামিয়ে আনতে গেলে আমাদের এই 4-এর আগে যে দশমিক রয়েছে, এই দশমিকটাকে কিন্তু একটা ব্যবস্থা করতে হবে, তাই না? তাহলে এই দশমিককে আমরা কী করব, দশমিকটাকে সরাসরি আমরা উত্তরের ঘরে এইখানে নিয়ে যাব। আচ্ছা, দশমিক যখন এইখানে নিয়ে নিলাম, তখন কিন্তু আমরা 4-এর কাছে এবারে সরাসরি যেতে পারবো। এখন এই 4টাকে আমরা সরাসরি কী করব, নিচে নামিয়ে আনবো। যখন 4কে নিচে নামিয়ে নিয়ে আসলাম, তখন এখানে কিন্তু মোট হয়ে গেল 104। এবার আমরা দেখব যে 26-এর সঙ্গে কতকে গুণ করলে 104-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি, তাই না? আচ্ছা, আমরা যদি একটু গুণ করি, দেখো আমরা 26-এর সঙ্গে যদি আমরা এবারে কত দ্বারা গুণ করতে পারি, আমরা যদি এবারে 4 দ্বারা একটু গুণ করে দেখি কত হয়। তোমরা কিন্তু অনুমান করে করবে, হ্যাঁ। দেখো 4 এবং 6কে গুণ করলে হয় 4 ছক 24। এই 24-এর 4কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের 2, তাই না? 4-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 4 দুগুণ 8, 8 এবং হাতের এই 2 মিলে হয়ে যায় 10। তাহলে দেখো এখানে কিন্তু আমরা পাচ্ছি 104, অর্থাৎ এটির সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে, তাই না? যেহেতু মিলে যাচ্ছে তার মানে তো আর কোনো কথাই নেই, তাই না? যেহেতু 4 দ্বারা গুণ করে আমরা 104 পাচ্ছি, যার কারণে 4কে কিন্তু আমরা উত্তরের ঘরে লিখে দেবো, ঠিক আছে? এবং এই যে 104 পাচ্ছি, এটিকে কিন্তু আমরা এই 104-এর নিচে লিখে দেবো। আচ্ছা, তাহলে এই উপরের 104 থেকে নিচের 104কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা যেহেতু 0 পেয়ে গেছি, তার মানে কিন্তু বুঝতে পারি আমাদের ভাগটিকে করা হয়ে গেছে। তাহলে আমরা উত্তর পাচ্ছি কত, 3.4। আমরা উত্তর দিয়ে লিখে দেবো 3.4। আচ্ছা, এই যে আমি রাফগুলো করেছি, দেখো এগুলোকে কিন্তু তোমরা আলাদা জায়গাতে করবে, ঠিক আছে? তোমরা কিন্তু এটি খাতার ভিতরে করবে না, খাতা সবসময় তোমরা ফ্রেশ রাখবে। আচ্ছা, এবারে যদি আমরা এখান থেকে আরও একটু অঙ্ক সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা আমরা 6-এর 11 নম্বরে দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে 3 ভাগ 0.006, অর্থাৎ 3কে কিন্তু এবার আমাদের ভাগ করতে হবে এই 0.006 দ্বারা, তাই না? তাহলে আমরা কি করতে পারি, আমরা কিন্তু শুরুতে লিখবো 0.006, আমরা লিখবো হচ্ছে 0.006 এবং মাঝখানে কিন্তু আমরা লিখবো হচ্ছে এই 3টাকে, তাই না? এবারে এরকম একটি দাগ দিয়ে আমরা এই 3কে যদি এই সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে দেখো আমরা শুরুতে কী করব, আমরা জানি যে ভাজকের ঘরে কিন্তু কখনোই দশমিক রাখা যায় না, তাই না? যার কারণে আমরা কী করবো, এই দশমিকটাকে একদম ডান পাশে কিন্তু নিয়ে আসবো। তাহলে এই দশমিকটা একদম ডান পাশে যদি চলে আসে, তাহলে দেখো কতটি ঘরকে টপকেও ডান পাশে চলে আসবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘরকে টপকে কিন্তু ও ডান পাশে এইখানে চলে আসলো, তাই না? আচ্ছা, এই দশমিক যেহেতু 3 ঘরকে টপকে ডান পাশে চলে আসলো, তাহলে এই 3-এর পরেও কিন্তু একটি দশমিক রয়েছে, তাই না? এই দশমিকটা যদি এখানে দেয়া থাকে তাহলেও দশমিক রয়েছে, এবং যদি না দেয়া থাকে তাহলেও কিন্তু দশমিক রয়েছে, কারণ আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার শেষে কিন্তু একটি দশমিক থাকে। 3 একটি পূর্ণ সংখ্যা, যার কারণে 3-এর পাশেও কিন্তু একটি দশমিক রয়েছে। এবারে এই দশমিকটা কিন্তু 3 সংখ্যাকে টপকে ডান পাশে এসেছে, তাই না? যার কারণে এই দশমিকটাও কিন্তু 3 সংখ্যাকে টপকে ডান পাশে চলে যাবে। তাহলে এখানে কিন্তু আমরা কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না। এবারে তাহলে কোন সংখ্যাকেও টপকাবে, দেখো যদি কোনো সংখ্যা না থাকে তাহলে কিন্তু আমরা এইখানে 0 ব্যবহার করতে পারি, যেহেতু 3টি সংখ্যাকে টপকাবে, যার কারণে কিন্তু আমরা এখানে 3টি 0 ব্যবহার করতে পারি, 1টি 2টি 3টি, অর্থাৎ এই 3টি সংখ্যা 3টি 0কে টপকে এই পাশে দশমিকটা চলে আসবে, ঠিক আছে? তাহলে এখন কিন্তু এখানে দশমিকটা হয়ে গেল এই জায়গায়। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, এখানে পাচ্ছি 0.006, অর্থাৎ এই আগের শূন্যগুলোর কিন্তু কোনো দাম নেই, তাই না? যার কারণে এটিকে আমরা বলতে পারি শুধুমাত্র 6। এবং এইখানে আমরা পাচ্ছি কত, এখানে কিন্তু পাচ্ছি এবারে 3000। আচ্ছা, এবারে এই 6 দ্বারা কিন্তু আমরা 3000কে ভাগ করব, তাই না? আচ্ছা, আমরা কিভাবে করে ভাগ করতে পারি, দেখো আমরা প্রথমে এক অঙ্ককে ভাগ করার চেষ্টা করবো, 6 দ্বারা প্রথমে এক অঙ্ককে ভাগ করার চেষ্টা করবো। এক অঙ্ক মানে হচ্ছে 3, 3কে কিন্তু 6 দ্বারা ভাগ করা যায় না, কারণ 3 6-এর চাইতে কি ছোট। আচ্ছা, আমরা এবারে কী করবো, 2 অঙ্ক, অর্থাৎ 2 অঙ্ক মিলে হয় কি 3 এবং 0, এই 2 অঙ্ক মিলে কিন্তু হয়ে যায় 30। তাহলে এই 30কে কিন্তু এবারে আমরা 6 দ্বারা ভাগ করব। তাহলে 30কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে কয়বার ভাগ করা যাবে, আমরা জানি 5 ছক 30, অর্থাৎ 5 বার ভাগ করা যাবে। যার কারণে আমরা কিন্তু উত্তর ঘরে লিখে দেবো হচ্ছে 5। দেখো আমরা উত্তর ঘরে লিখে দিলাম 5, আমরা উত্তর ঘরে লিখে দিলাম হচ্ছে 5 এবং 5 ছক হয় 30, এই 30কে লিখে দিলাম আমরা নিচে। এবারে 30 থেকে 30 বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। এবারে দেখো আমরা এই যে দুটি শূন্য দেখতে পাচ্ছি, এই দুটি শূন্যকে কী করতে পারি, আমরা কিন্তু দুটি শূন্যকে এইখানে উত্তরের ঘরে লিখতে পারি, কারণ এই শূন্য দুটিকে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, কয়বার ভাগ করতে পারবো, আমরা কিন্তু 0 বারে ভাগ করতে পারবো, ঠিক আছে? অর্থাৎ দেখো এই শূন্যটাকে যদি আমরা শুরুতে নামাই, তাহলে দেখো আমরা এই শূন্যটাকে নামালে এখন আমরা কি করব, আমরা এই 6 দ্বারা শূন্যকে যদি ভাগ করি কয়বার ভাগ করা যায়, আমরা জানি 6-এর সঙ্গে 1কে গুণ করলে হয়ে যায় 6 1 6, অর্থাৎ
এই শূন্যর চাইতে কিন্তু বড় হয়ে যায়, তাহলে একমাত্র 6-এর সঙ্গে শূন্যকে গুণ করেই কিন্তু আমরা শূন্য পাই, তাই না? যার কারণে এখানে আমরা লিখে দিলাম শূন্য, 6 শূন্য গুণে হয় শূন্য। এবারে দেখো এই শূন্যকে কিন্তু ভাগ করা হয়ে গেল, এবারে বাকি রইল কি এই পাশের শূন্যটি, এটিকে যদি আমরা নিচে নামিয়ে নিয়ে আসি, তাহলে এই শূন্যকে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে কয়বার ভাগ করা যাবে? আমরা কিন্তু শূন্য দ্বারাই ভাগ করতে পারবো, তাই না? 6কে একমাত্র শূন্য দ্বারা ভাগ করলেই কিন্তু শূন্য হবে, তাহলে আমরা এইখানে উত্তর ঘরে লিখে দেবো শূন্য, অর্থাৎ 6 শূন্য গুণে শূন্য, তাই না? দেখো তাহলে এই শূন্য থেকে শূন্যকে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য, অর্থাৎ আমাদের এখানে কিন্তু প্রত্যেকটি শূন্যকে ভাগ করা হয়ে গেল, তাই না? তাহলে আমরা উত্তর পাচ্ছি কত? উত্তর কিন্তু পাচ্ছি আমরা 500, তাই না? আচ্ছা, আবার এই যে দুটি শূন্যকে, এই দুটি শূন্যকে যে আমি আলাদাভাবে ভাগ করে দেখালাম, তোমরা যদি এই দুটি শূন্যকে সরাসরি উপরের ঘরেও নিয়ে আসো, হ্যাঁ এই দুটিকেই কিন্তু আমরা এই যে দেখো এখানে এই দুটি শূন্য এখানে উপরে আমরা নিয়ে এসেছি, তোমরা যদি সরাসরি এটিকে এইখানে নিয়ে আসো তাহলে কিন্তু উত্তরটি ভুল হবে না। আচ্ছা, তাহলে আমরা এখানে উত্তর পাচ্ছি কত? উত্তর পাচ্ছি কিন্তু 500। আমরা উত্তর দিয়ে কি লিখবো? আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 500। আশা করি সকলে তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা 6 নাম্বারের প্রত্যেকটি অঙ্ক যেহেতু একই রকম নিয়মে সমাধান করতে হবে, যার কারণে বাকি যে অঙ্কগুলো রয়েছে তোমরা কিন্তু এগুলো নিজেদের মতো করেই সমাধান করবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কাজ। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 7 নাম্বারে আমাদেরকে বলা হয়েছে নিচের হিসেবগুলোতে কি ভুল আছে তা ব্যাখ্যা করো এবং তা ঠিক করো। অর্থাৎ এই নিচে কিন্তু আমরা কিছু অঙ্ক দেখতে পাচ্ছি এবং এগুলোর সমাধানও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? এখন এই প্রত্যেকটি অঙ্কেই কিছু না কিছু ভুল রয়েছে, এই ভুলগুলো কোথায় সেটি কিন্তু আমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে এবং তা ঠিক করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা যদি প্রথম অঙ্কটা দেখে, দেখো 1 নম্বরে বলা হয়েছে 4.65 ভাগ 15, অর্থাৎ এটিকে যদি আমরা একটু ভাগ করি, দেখো এই 15কে লিখলাম আমরা এখানে, 4.65কে লিখলাম আমরা এইখানে। এবারে আমরা জানি দশমিকের আগে যে সংখ্যাটি রয়েছে এটিকে কিন্তু আলাদাভাবে ভাগ করতে হয়, তাই না? তাহলে এই যে 4 রয়েছে, 4কে কিন্তু আমরা শুরুতেই 15 দ্বারা ভাগ করব, তাই না? তাহলে 15 দ্বারা 4কে কয়বার ভাগ করা যায়? 15 দ্বারা 4কে যদি আমরা একবার ভাগ করি, দেখো তাহলে হয় 15 একে 15, অর্থাৎ এই 4-এর চাইতে কিন্তু বড় হয়ে যায়, কিন্তু আমরা জানি 4-এর চাইতে ছোট হতে হবে। এখন 15-র সঙ্গে কতকে গুণ করলে আমরা 4-এর চাইতে ছোট সংখ্যা পাবো? একমাত্র 15-র সঙ্গে কিন্তু শূন্যকে গুণ করলে আমরা 4-এর চাইতে ছোট সংখ্যা পাবো, তাই না? তাহলে শুরুতেই কিন্তু দেখো এখানে শূন্য দ্বারা 15কে গুণ করা হয়নি, তাই না? যার কারণে এখানে কিন্তু একটি ভুল রয়েছে। তাহলে আমরা কি করব? এই 15-র সাথে শূন্যকে যেহেতু গুণ করেছি, যার কারণে এখানে একটি শূন্য দেব এবং দেখো 15-র সাথে শূন্যকে গুণ করলে হয় হচ্ছে কত? 15 শূন্য গুণে শূন্য, অর্থাৎ এই যে 4টি আমরা দেখতে পাচ্ছি, এই 4-এর নিচেই কিন্তু আমরা একটি শূন্য বসাবো, তাই না? অর্থাৎ আমরা কিন্তু একটি শূন্য এখানে বসাবো। আচ্ছা দেখো, আমি যদি পাশে তোমাদেরকে এটিকে একটু সমাধান করে দেখাই, আমরা শুরুতে লিখবো হচ্ছে 15 এবং মাঝে আমরা লিখবো হচ্ছে 4.65। এবারে দেখো আমরা 4কে যেহেতু 15 দ্বারা ভাগ করেছি, কয়বার ভাগ করেছি? আমরা 0 বার ভাগ করেছি, তাই না? 15-র সঙ্গে শূন্যকে গুণ করলে হয় 15 শূন্য গুণে শূন্য। আচ্ছা, এবারে 4 থেকে যদি আমরা শূন্যকে বিয়োগ করি তাহলে হয়ে যায় 4, এই 4 কিন্তু নিচে নেমে যায়। এখন এই পাশে যে শূন্য এই দশমিক রয়েছে, দেখো এই দশমিকটাকে আমরা কী করবো? দশমিকটাকে সরাসরি উত্তরের ঘরে নিয়ে যাব। এখন এই পাশে যে 6 রয়েছে, এই 6টাকে আমরা কী করব? 6কে কিন্তু নিচে নামিয়ে নিয়ে আসবো, তাই না? তাহলে 4 এবং 6 মিলে হয়ে গেল 46। এখন 46কে যদি 15 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? আমরা জানি 3×15 = 45, অর্থাৎ 15-র সঙ্গে 3কে গুণ করলে হয় 3×15 = 45। আমরা কিন্তু নিচে লিখে দেবো 45। আচ্ছা, এবার এই 46 থেকে যদি 45কে বিয়োগ করি, 6 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে 1, 4 থেকে 4 চলে গেলে আর কিছুই থাকে না, মানে শূন্য। আমরা জানি শুরুতে কখনোই শূন্য লিখতে হয় না। এবার বাকি রইল কি? এই 5, এই 5টাকে যদি সরাসরি নিচে আমরা নামিয়ে নিয়ে আসি তাহলে কিন্তু হয়ে গেল 15। 15 দ্বারা 15কে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 15 একে 15। এখন দেখো 15 থেকে 15কে বিয়োগ করলে আর কিছুই থাকে না, মানে শূন্য। তাহলে আমরা এই যে উত্তরটি পাচ্ছি, দেখো এখানে কিন্তু আমরা পাচ্ছি 0.31, কিন্তু এইখানে শুধুমাত্র বলা হয়েছে 3, তাই না? অর্থাৎ এই জায়গাতে কিন্তু 15কে শূন্য দ্বারা গুণ করা হয়নি, তাই না? এটি কিন্তু এখানের ভুল এবং এটি আমরা প্রথমত ধরতে পেরেছি এবং তারপরে কিন্তু আমরা এটিকে সঠিকভাবে সমাধান করেছি, তাই না? এটি কিন্তু সমাধান। দেখো আমরা কিন্তু এইভাবে করে পরবর্তীতে সমাধান করব। আচ্ছা, এবারে 2 নম্বরে বলা হয়েছে 21.32 ভাগ 5.2। আচ্ছা, আমরা শুরুতে কী করবো? 5.2কে আমরা এখানে লিখবো, দেখো এখানে লিখেছি 5.2, এবারে মাঝখানে আমরা লিখেছি 21.32। এখন আমরা জানি কি? আমরা জানি দশমিকের আগের সংখ্যাকে কিন্তু প্রথমে আমরা ভাগ করবো, তাই না? কিন্তু এইখানে দেখো আমরা দেখতে পাচ্ছি 5.2, আমরা জানি ভাজকের ঘরে দশমিকটাকে রাখা যায় না, এজন্য কী করবো? এই দশমিকটাকে আমরা ডান পাশে নিয়ে আসবো। তাহলে এই দশমিকটা যদি ডান পাশে চলে আসে,
হ্যাঁ, এখানে কিন্তু এখন আর দশমিক নেই, তাহলে এই দশমিকটাও কিন্তু ডান পাশে চলে আসবে, মানে এই জায়গাতে চলে আসবে। আচ্ছা, তাহলে এইখানেও কিন্তু আর দশমিক নেই। এখন এইখানে হয়ে গেল কিন্তু 52। 52কে আমরা ভাগ করবো কত, 52কে আমরা 52 দ্বারা ভাগ করবো কাকে, 52 দ্বারা ভাগ করবো কিন্তু এবার এই 213কে। দেখো এই দশমিকটা কিন্তু এখন আর এইখানে নেই, তাহলে হয়ে গেল 213। তাহলে 52 দ্বারা 213কে যদি আমরা ভাগ করি, কয়বার ভাগ করা যায়, আমরা 52 সঙ্গে 4কে গুণ করলে পাই হচ্ছে 4কে গুণ করলে পাই হচ্ছে 208। দেখো আমরা নিচে লিখেছি 208। হ্যাঁ, এখন যদি এই 213 থেকে 208কে বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে কত, পাবো কিন্তু শুধুমাত্র 5। এই দেখো নিচে কিন্তু আমরা 5 দেখতে পাচ্ছি। এবারে এই যে দশমিকটা রয়েছে, দেখো এখানে কিন্তু আমরা দশমিক পেয়েছিলাম, তাই না? এই দশমিকটাকে কিন্তু আমরা এবার সরাসরি উত্তরের জায়গাতে নিয়ে যাবো, উত্তরের ঘরে নিয়ে যাবো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এখানে কিন্তু কোনো দশমিক নেই। তাহলে এই অঙ্কের এখানেই কিন্তু ভুল। হ্যাঁ, এখানে কিন্তু দশমিক দেওয়া হয়নি। তাহলে দেখো আমরা যখন সঠিকভাবে সমাধান করবো তখন এই দশমিকটাকে কিন্তু এই জায়গাতে 4-এর পাশে নিয়ে যাব। এবারে এই যে 2 রয়েছে পাশে, এই 2টাকে নিচে নামিয়ে নিয়ে আসলাম। এখন দেখো 5 এবং 2 মিলে হয়ে গেল 52। 52 সঙ্গে 52কে যদি আমরা 52 দ্বারা ভাগ করি, কয়বার ভাগ করা যায়, আমরা জানি 52 একে 52, অর্থাৎ একবার ভাগ করা যায়। এখানে লিখে দিলাম 1, এবং 52 একে 52 হয়, নিচে লিখে দিলাম 52। এবারে 52 থেকে 52কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। তাহলে আমাদের উত্তর হলো 4.1। অর্থাৎ এখানে ভুল হচ্ছে কোথায়, এখানে কিন্তু দশমিক দেওয়া ছিল না, তাই না? তাহলে আমরা সঠিকভাবে এইভাবে করে এটিকে সমাধান করতে পারি। এবারে যদি আমরা 3 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করে দেখো, 3 নম্বর বলা হয়েছে 3 ভাগ 0.125। তাহলে আমরা কী করবো, শুরুতে লিখবো 0.125 লিখলাম, এই 3টাকে লিখলাম আমরা এইখানে। এবারে আমরা কি করব, দেখো আমরা এই যে দশমিকটা রয়েছে, দশমিকটাকে একদম ডান পাশে নিয়ে আসবো। ডান পাশে নিয়ে আসতে গেলে কয়টি সংখ্যাকে টপকেও ডান পাশে আসবে, 1 2 3, 3টে সংখ্যাকে টপকে ডান পাশে এইখানে চলে আসলো, তাই না? তাহলে এই দশমিকটা কিন্তু এখন আর নেই। তাহলে এই 3-এর পাশেও কিন্তু একটি দশমিক রয়েছে, কারণ আমরা জানি কি যে কোনো পূর্ণ সংখ্যার শেষে একটি দশমিক থাকে। তাহলে এই দশমিকের পরেও কিন্তু এই দশমিকটাও কিন্তু 3টি সংখ্যাকে টপকে ডান পাশে চলে আসবে, তাই না? কারণ এটিও 3টে সংখ্যাকে টপকে ডান পাশে এসেছিল। এখন 3টি সংখ্যা আমরা কীভাবে বানাবো, আমরা কিন্তু 3টে শূন্য দেবো, তাই না? অর্থাৎ 1টি শূন্য, 2টি শূন্য, 3টি শূন্য। এই 3টে শূন্য দিয়ে আমরা কিন্তু দশমিকটাকে এইখানে নিয়ে আসলাম। তাহলে এইখানে হয়ে গেল কত, দেখো এখানে আমরা জানি শুরুতে যদি শূন্য থাকে সেটির কোনো দাম থাকে না, তাহলে হয়ে গেল 125, এবং এখানে হয়ে গেল 3000। এবারে 125 দ্বারা যদি 3000কে ভাগ করি, আমরা কতবার ভাগ করতে পারবো, 125 মধ্যে কতটি অঙ্ক রয়েছে, 1টি 2টি 3টে, যার কারণে দেখো এখানে যেহেতু 3টে অঙ্ক রয়েছে, আমরা যদি প্রথম 3টে অঙ্ককে একটু ভাগ করার চেষ্টা করি, প্রথম 3টে অঙ্ক মিলে হয়ে গেল কত, দেখো 300। এই প্রথম 3টে অঙ্ক মিলে কিন্তু হয়ে গেল 300। অর্থাৎ 125 দ্বারা যদি আমরা 300কে ভাগ করার চেষ্টা করি তাহলে কয়বার ভাগ করা যায়, আমরা যদি 125-এর সঙ্গে 2কে গুণ করি তাহলে হয়ে যাবে 250। দেখো এই যে 250 আমরা এখানে লিখে দিলাম। এবার এই 300 থেকে যদি 250কে বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে আরও 50। এই যে নিচে কিন্তু আমরা এই 50কে পাবো, ঠিক আছে? তারপরে দেখো এই শেষে কিন্তু আরও একটি শূন্য বাকি থাকে, এই শূন্যটাকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম। তাহলে এখানে কিন্তু হয়ে গেল মোট 500। এবারে এই 125-এর সঙ্গে যদি আমরা 4কে গুণ করি তাহলে হয়ে যাবে কত, হয়ে যাবে কিন্তু 500, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, এইখানে নিচে লিখে দিলাম। দেখো 500 থেকে 500কে বিয়োগ করলে কিন্তু থাকে 0, আমরা লিখে দিলাম 0, আমাদের কিন্তু ভাগ করা হয়ে গেল। তাহলে এখানে ভুলটা কোথায়, এখানে ভুল হচ্ছে এই যে 0.0 আমরা দিয়েছি, এটিই হচ্ছে কি ভুল। এই 0.0 হবে না, এখানে উত্তর হবে কত, উত্তর কিন্তু হবে শুধুমাত্র 24। আশা করি সকলেই তোমরা এই প্রত্যেকটি বিষয় বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু সর্বশেষ আরও একটি অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। এখানে 8 নাম্বার বলা হয়েছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 29.4 বর্গমিটার, এর দৈর্ঘ্য 8.4 মিটার হলে প্রস্থ কত। দেখো একটি আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল, অর্থাৎ আয়তাকার কীরকম হয়, এরকম, তাই না, একটু লম্বা। তাহলে এরকম একটি জমির ক্ষেত্রফল হচ্ছে 29.4 বর্গমিটার। তাহলে এটি যদি ক্ষেত্রফল হয়, এখন বলা হয়েছে কি এই জমির দৈর্ঘ্য হলো 8.4 মিটার, তাহলে প্রস্থ কত। অর্থাৎ আমরা ক্ষেত্রফল বলতে কী বুঝি, আমরা ক্ষেত্রফল বলতে বুঝি হচ্ছে এর ভিতরে মোট কতটুকু জায়গা রয়েছে, তাই না? তাহলে এর ভিতরে মোট জায়গা রয়েছে হচ্ছে 29.4 বর্গমিটার। এখন এর মধ্যে বলা হয়েছে কি দৈর্ঘ্য হলো 8.4 মিটার, দৈর্ঘ্য হচ্ছে কি এই লম্বা, মানে লম্বায় হচ্ছে 8.4 মিটার। তাহলে এই প্রস্থ কত সেটি কিন্তু আমাদের এবারে বের করতে বলা হয়েছে, যে দৈর্ঘ্য যদি 8.4 মিটার হয় তাহলে প্রস্থ কত। এখন এই প্রস্থটাকে কিন্তু আমরা খুবই সহজে বের করতে পারি, কিভাবে, কারণ যেহেতু আমাদের ক্ষেত্রফল দেওয়া রয়েছে, এই ক্ষেত্রফলটাকে যদি আমরা দৈর্ঘ্য দ্বারা ভাগ করি, অর্থাৎ এই সংখ্যাটিকে যদি আমরা 8.4 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা প্রস্থটাকে পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটিকে কিভাবে করে লিখতে পারি, যেহেতু এটি কথার অঙ্ক, তাহলে আমরা এটিকে কিভাবে করে শুরুতে লিখতে পারি, আমরা 8 নাম্বার দিয়ে লিখতে পারি দেওয়া আছে, যেহেতু আমাদের ক্ষেত্রফল এবং প্রস্থ দেওয়া রয়েছে যার কারণে আমরা লিখতে পারি দেওয়া আছে
দেওয়া আছে, কি দেওয়া রয়েছে আমাদের কিন্তু দেওয়া রয়েছে ক্ষেত্রফল, তাই না? জমির ক্ষেত্রফল আমরা লিখলাম হচ্ছে জমির ক্ষেত্রফল, ক্ষেত্রফল ক্ষেত্রফল দেওয়া রয়েছে কত? ক্ষেত্রফল কিন্তু দেওয়া রয়েছে 29.4 বর্গ মিটার, তাই না? 29.4 বর্গ মিটার। আচ্ছা, আমরা লিখলাম দেওয়া আছে জমির ক্ষেত্রফল 29.4 বর্গ মিটার, এবং এবং আমাদের কিন্তু আরেকটি জিনিস দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কি জমির প্রস্থ, প্রস্থ কিন্তু আমাদের দৈর্ঘ্য কিন্তু দেওয়া রয়েছে, তাই না? আমরা এবার লিখবো হচ্ছে কি এবং জমির দৈর্ঘ্য, দৈর্ঘ্য আমাদের কত দেওয়া রয়েছে? দৈর্ঘ্য দেওয়া রয়েছে কিন্তু দেওয়া রয়েছে 8.4 মিটার, তাই না? তাহলে আমরা লিখলাম হচ্ছে দেওয়া আছে জমির ক্ষেত্রফল 29.4 বর্গ মিটার এবং জমির দৈর্ঘ্য 8.4 মিটার। আচ্ছা, এবারে আমাদের বের করতে বলা হয়েছে কি, আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে প্রস্থ কত। তাহলে আমরা এবার লিখতে পারি সুতরাং প্রস্থ সমান আমরা কি করব, ক্ষেত্রফলটাকে আমরা ভাগ করব হচ্ছে কি দৈর্ঘ্য দ্বারা, তাই না? আমরা লিখব হচ্ছে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, অর্থাৎ কি দেখো, এই যে ক্ষেত্রফলটা আমরা পাচ্ছি, এই ক্ষেত্রফলটাকে যদি দৈর্ঘ্য দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা প্রস্থটাকে পেয়ে যাব, তাই না? যার কারণে আমরা লিখলাম সুতরাং প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, এবং শেষে রয়েছে কি মিটার, আমরা এখানে লিখে দিলাম মিটার। আচ্ছা, এবারে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফল দেওয়া রয়েছে কত? ক্ষেত্রফল কিন্তু দেওয়া রয়েছে 29.4, আমরা কিন্তু একটি ব্র্যাকেট দিয়ে লিখবো হচ্ছে 29.4, এরপর একটি ভাগ চিহ্ন রয়েছে, আমরা একটি ভাগ দেবো। এবার দৈর্ঘ্য রয়েছে কত? দৈর্ঘ্য রয়েছে 8/4, আমরা এখানে লিখবো 8/4, শেষে মিটার রয়েছে, আমরা শেষে মিটার লিখে দেব। আচ্ছা, এখন আলাদা জায়গাতে যদি আমরা এই ভাগটিকে করি, দেখো আমরা কি করব, 29.4কে ভাগ করব 8.4 দ্বারা, তাই না? তাহলে আমরা যদি একটু আলাদা জায়গাতে ভাগ করি, দেখো আমরা শুরুতে লিখবো হচ্ছে 8.4 এবং আমরা মাঝখানে লিখবো কি 29.4, তাই না? এখন যদি ভাগ করি দেখো, আচ্ছা আমরা যদি এবারে ভাগ করি, আমরা জানি ভাজকের ঘরে কিন্তু কখনোই দশমিক রাখা যায় না, যার কারণে এই দশমিকটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে কতটি ঘরকে টপকে ডান পাশে চলে আসলো? এক ঘরকে টপকে কিন্তু ডান পাশে চলে আসলো, তাই না? এখানে কিন্তু এখন আর দশমিক নেই, এই দশমিক হয়ে গেল এখন এইখানে। আচ্ছা, এবারে দেখো এখানে দশমিক হয়ে গেল, এবারে এই দশমিকটাও কিন্তু এক ঘরকে টপকে ডান পাশে চলে আসবে, তাই না? তার মানে এক ঘর মানে কি, এই 4কে টপকে কিন্তু এই পাশে চলে আসলো, তাহলে এইখানে কিন্তু আর দশমিক নেই, দশমিক হয়ে গেল এইখানে। আচ্ছা, এবারে এখানে আমরা পাচ্ছি 84 এবং এখানে পাচ্ছি 294, তাই না? এখানে পাচ্ছি 84 এবং এখানে পাচ্ছি 294। এবার যদি আমরা একটু ভাগ করার চেষ্টা করি, দেখো আমরা দেখব 84 মানে কতটি অঙ্ক? এখানে কিন্তু রয়েছে দুটি অঙ্ক, তাই না? 8 একটি অঙ্ক, 4 একটি অঙ্ক, তাহলে এখানে যেহেতু দুটি অঙ্ক রয়েছে, আমরা দেখবো যে প্রথম দুটি অঙ্ককে ভাগ করা যায় কিনা। দেখো প্রথম দুটি অঙ্ক মিলে হয় 2 এবং 9 মিলে হয় কিন্তু 29 কিন্তু 84 চাইতে ছোট, আমরা জানি এখানে কিন্তু বড় হতে হয়, তাই না? আচ্ছা, দুটি অঙ্ককে কিন্তু ভাগ করা যাবে না, যার কারণে আমরা এই পুরো 3টে অঙ্ককেই কিন্তু ভাগ করব। 3টে অঙ্ক মিলে হয়ে যায় 294। এবারে আমরা দেখব যে 84-র সঙ্গে কতকে গুণ করলে 294-এর সবচাইতে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি, তাই না? এখন দেখো যদি আমরা 84-র সঙ্গে আমরা যদি একটু গুণ করে দেখি, 84-র সঙ্গে যদি আমরা এবারে 4কে গুণ করি, দেখো কত হয়? 4 এবং 4কে গুণ করলে হয় 4 4 16, 4 4 হয় 16, 16 6কে লিখলাম আমরা এখানে, হাতে থাকে আমাদের 1। এবারে যদি আমরা 4-এর সঙ্গে 8কে গুণ করি, দেখো তাহলে কত হয়? আমরা জানি 8 একে 8, 8 2 16, 3 8 24, 4 8 32, তাহলে এই যে 32 পাচ্ছি, 32-এর সঙ্গে হাতের এই 1কে যদি যোগ করে দিই, 32 এবং 1 মিলে হয়ে যায় 33। আচ্ছা দেখো এখানে কিন্তু রয়েছে আমাদের 294, এর সাথে কিন্তু অনেক বড় হয়ে গেল, তাই না? তাহলে 4 দ্বারা গুণ করে যেহেতু বড় পাচ্ছি, আমরা এবারে 84-কে যদি আমরা এবারে 3 দ্বারা গুণ করে দেখি কত হয়। দেখো 3 এবং 4কে গুণ করলে হয় 3 4 12, 12-র 2কে লিখলাম আমরা এখানে, হাতে থাকে আমাদের 1, 3 এবং 8কে গুণ করলে হয় 3 8 24, 3 8 হয় 24, তাই না? 8 একে 8, 8 2 16, 3 8 24। ও আচ্ছা, 3 8 24 এবং হাতে কিন্তু আমাদের 1 ছিল, তাহলে 24 এবং হাতের এই 1 মিলে কিন্তু হয়ে যায় 25, তাই না? আমরা এখানে লিখে দেবো 25, তাহলে এখানে কিন্তু আমরা পাচ্ছি 252, তাহলে এটি কিন্তু 294-এর সবচেয়ে কাছের সংখ্যা। তাহলে কত দ্বারা গুণ করে আমরা 252 পাচ্ছি? 3 দ্বারা গুণ করে, যার কারণে 3কে লিখবো কিন্তু আমরা উত্তরের ঘরে, আমরা এখানে লিখবো 3 এবং এই 252কে কিন্তু আমরা নিচে লিখবো 252। এবারে এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে যদি আমরা বিয়োগ করে দিই, দেখো 4 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে আরও 2, 5 9 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে 4, লিখে দিলাম 4, 2 থেকে 2 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না। আচ্ছা, এখানে কিন্তু পাচ্ছি 42, এবার এই 42কে কিন্তু 84 দ্বারা ভাগ করা যাবে না, তাহলে এইবারে আমরা কি করব? এইবারে আমরা কিন্তু এর আগেও শিখেছিলাম, তাই না? এইখানে একটি দশমিক দিয়ে
এখানে একটি দশমিক দিয়ে কিন্তু আমাদের এখানে একটি শূন্য আমরা চাইলে বসিয়ে দিতে পারি, তাই না? আচ্ছা, এখানে দশমিক দিয়ে যখন এখানে শূন্য বসলাম তখন কিন্তু এখানে এই সংখ্যাটি বড় হয়ে গেল, এখন হয়ে গেল 420, তাই না? এবারে দেখো, এবারে আমরা দেখবো যে 84 সঙ্গে কতকে গুণ করলে 420-এর সবচাইতে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। তাহলে দেখো, এবারে আমরা যদি 84-র সঙ্গে যদি আমরা এবারে 5কে গুণ করি, দেখি কত হয়। 4 এবং 5কে গুণ করলে হয় 4 5 20, এই 20-এর শূন্যকে লিখলাম আমরা এখানে, হাতে থাকে আমাদের এবারে 2, 5 এবং 4কে গুণ করলে হয় 5 8 40, 40 এবং এই হাতের এই 2 মিলে হয়ে যায় 42, তাই না? অর্থাৎ এখানে কিন্তু মোট হয়ে যাচ্ছে কত, 420, অর্থাৎ আমাদের এই 420-এর সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে কত দিয়ে গুণ করে মিলে যাচ্ছে, 5 দ্বারা, যার কারণে কিন্তু আমরা এইখানে উত্তরের ঘরে লিখে দেবো 5 এবং এই 420-এর নিচে কিন্তু আমরা আরও 420 লিখে দেবো, তাই না? এবং এই 420 থেকে 420-কে যদি এবারে বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পাবো 0। তাহলে আমাদের কিন্তু ভাগ করা হয়ে গেল, আমরা উত্তর পাচ্ছি কত, 3.5। আমরা কিন্তু এবারে যে কাজটি করব সেটি হচ্ছে, আমরা যে 3.5 পেয়েছি, আমরা এই সমান সমানের নিচে একটি সমান চিহ্ন দিয়ে আমরা লিখব 3.5, শেষে মিটার রয়েছে, আমরা লিখে দেবো মিটার। অর্থাৎ এই 3.5 দ্বারা আমরা বুঝতে পারি কি, এই যে ক্ষেত্রফলের যে জমির কথা বলা হয়েছে সেই জমির প্রস্থ হচ্ছে 3.5 মিটার। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 3.5 মিটার। দেখো কত সহজে আমরা এই অঙ্কটিও সমাধান করে ফেললাম। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।